বাংলা জুড়ে অবশেষে গেরুয়া ঝড় উঠেছে এবং পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের স্রোতে ভেসে সাধারণ মানুষ কিন্তু বহু রকম ভুল ইন্টারপ্রিটেশন করছেন, বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিজেপি সম্পর্কে, এবং সেই ধারণাগুলো কতটা ঠিক এবং কতটা ভুল তা নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন বিজেপির যিনি মুখপাত্র। আজকে আমরা তার সামনেই রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ দা, এবং তিনি বিজেপির মুখপাত্র, আপনারা সবাই জানেন। আপনাকে বাংলা স্পিয়ারে স্বাগত জানাই। দেবজিৎ দা, একটা ন্যারেটিভ তৈরি হয়েছে বিজেপি জিতে যাওয়ার পর থেকেই যে জয় শ্রীরাম এবং মাথায় গেরুয়া তিলক, এটার মানেই সে বিজেপি। পাড়ায় পাড়ায় এখন বিজেপির করা ছেলে মেয়েদের ছড়াছড়ি, অথচ যখন বিজেপি একটা বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে কাজ করেছে, তখন দেখা গেছিল যে কোনো জায়গায় কিন্তু এত বিরোধীদের, এত বিজেপির ছড়াছড়ি ছিল না। একটা বুথে বসবার জন্য লোকের অভাব পড়ে গেছিল। হঠাৎ করে এত নব্য বিজেপি কোথা থেকে এলো? 4 তারিখ বিকেল 4টের পর থেকে যারা বিজেপি হয়েছেন, যারা 27 টাকা দিয়ে একটা গেরুয়া আবিরের প্যাকেট কিনে এক খাবলা নিয়ে মুখে মেখে হাতে একটা বিজেপির পতাকা রাস্তায় যেগুলো বাঁধা ছিল সেটা তুলে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে পার্টি বিজেপি বলে এন্ডোর্স করছে না। দ্বিতীয়ত, আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং আমাদের পার্টির যারা নেতৃত্ব, তারা সবাই মিলে বলেছে, আমি নিজে 5 তারিখে পিসি করেছি প্রধান মুখপাত্র হিসেবে, যে কোথাও এইরকম কোনো কিছু জিনিসকে মেনে নেওয়া হবে না। আমাদের সমস্ত উইং, সমস্ত মোর্চা, ডিপার্টমেন্ট, সেলে এই মুহূর্তে যোগদান বন্ধ। পার্টিতে এখন কোনো যোগদান স্থগিত। সুতরাং এইরকমভাবে যারা করছেন, আমরা যারা আমাদের বিভিন্ন জায়গায় রয়েছেন, বিজেপির নেতৃত্ব, পার্টির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, তাদেরকে আমরা বলেছি, দায়িত্বও দিয়েছি যে আইডেন্টিফাই করুন, চিহ্নিত করুন কারা এটা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিন। প্রশাসনকেও বলা আছে পার্টির পক্ষ থেকে, এবং রাজ্য সরকারও সেই ব্যবস্থা নিয়েছেন যে এই ধরনের কাজকে পার্টি বরদাস্ত করবে না, এবং কেউ এই ধরনের কোনো লোককে, তিনি যত বড়ই নেতা হন, তিনি যদি পার্টিতে জয়েন করান, তাহলে তিনি বিজেপি পার্টির সদস্য বলে তিনি মান্যতা পাবেন না। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে বিজেপি এবং আরএসএস এর বড় বড় নেতাদের নাম বলে সেখানে রীতিমতো হুমকি দেওয়া, বিভিন্ন গুন্ডামি, এই জাতীয় কাজ চলছে। প্রথমত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অরাজনৈতিক সংগঠন, তাদের নাম করে রাজনৈতিক ক্ষমতা দখলের কথা বা এই ধরনের কথাবার্তা, এগুলো বাজে কথা, এগুলো হতেই পারে না। সংঘকে এর মধ্যে না নাই ভালো, কিন্তু যারা কিনা বিজেপির নাম করে এই ধরনের কাজকর্ম করছেন, আমরা আবারও বলছি, যারা অত্যাচারিত হচ্ছেন সরাসরি, তিনি যদি বিজেপিরও কর্মী হন ঘোষিতভাবে বা পুরনো, কমপ্লেন করুন, থানায় যান, গিয়ে কমপ্লেন করুন। পার্টি কোনো রকমভাবে কোনো অন্যায়ের পাশে এসে দাঁড়াবে না। কোনো অন্যায়কারী পার্টির তরফ থেকে কোনো সুবিধা পাবেন না। আইনের পথে চলবে। আরেকটা প্রশ্ন, যে বিজেপির তো সেই হিসেবে যাকে বলে মানে ধরা বাঁধা কোনো ট্রেড ইউনিয়ন নেই, তাহলে সেক্ষেত্রে বিএমএস বলে সবাই এখন দেখা যাচ্ছে যে রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সর্বত্র বিজেপির সেখানে ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে। বিজেপিতে আমাদের যে বিচারধারা, তাতে আমরা ছাত্র সংগঠন, মানে রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক শ্রমিক সংগঠনে কিংবা রাজনৈতিক কৃষক সংগঠনও আমরা বিশ্বাস করি না। আমাদের কিষাণ মোর্চা আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে শ্রমিক সংগঠন, সেটা আমাদের নেই। আমরা রাজনীতিকরণ করতে চাই না। আমরা শ্রমিক কিংবা ছাত্রদের ক্ষেত্রে রাজনীতিকরণ হয় না। যারা টোটো চালান, যারা অটো চালান, যারা অন্য কোনো ছোট কারখানা বা বড় কারখানায় কাজ করেন, সেই ক্ষেত্রে আমাদের বিচার পরিবারের মধ্যে বিএমএস রয়েছেন, তারা ওইগুলো দেখেন, কিন্তু তার সঙ্গে বিজেপির কোনো সংস্রব নেই। বিজেপি আলাদা সংগঠন, বিএমএস আলাদা সংগঠন। বিএমএস এবং বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যেগুলো ছাত্র রাজনীতির সঙ্গে যে সংগঠন যুক্ত, তারা কখনোই বিজেপির উইং নয়, শাখা নয়। যারা এগুলো করছেন তারা আসলে সিপিএম করতেন কিংবা কংগ্রেস করতেন বা তৃণমূল কংগ্রেস করতেন। ওনাদের সিস্টেম আছে, সিপিএমের নিচে সিটু কাজ করে কিংবা এসএফআই কাজ করে। কংগ্রেস হলে আইএনটিইউসি কিংবা ওদের ছাত্র পরিষদ কাজ করে।
ইয়ে হলে, তৃণমূল কংগ্রেস হলে তাদের আইএনটিটিইউসি কিংবা তৃণমূল ছাত্র পরিষদ কাজ করে, কিন্তু বিজেপিতে এরকম ছাত্র রাজনীতি বা শ্রমিকদের নিয়ে রাজনৈতিক শ্রমিক সংগঠন বিজেপির বিচারধারার সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা এটাকে মান্যতা দিচ্ছি না। যারা করছেন তারা ভুল করছেন, তারা বিজেপির এক ধরনের বিরোধিতা করছেন, বিজেপি পার্টি হিসেবে এটাকে এন্ডোর্স করছে না। এবং আমরা আবারও বলছি, যদি কোথাও থেকে এরম কোনো কেউ অভিযোগ করেন, তিনি থানায় গিয়ে অভিযোগ করুন। পার্টি এই ধরনের দুষ্কৃতীদের পাশে দাঁড়াবে না, এবং এরা পার্টির কেউ নয়। আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে আমরা ইতিমধ্যেই শুনেছি উপমুখ্যমন্ত্রী আমাদের দিলীপ দা তিনি কিন্তু বলেছেন যে কি দরকার মুসলিমদের উন্নয়ন করার, মুসলিমদের তো এতদিন ধরে উন্নয়ন হয়েছে। আবার দেখা যাচ্ছে যে বেলগাছিয়া, কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের যিনি বিধায়ক তিনিও বলছেন যে আমি একটাও মুসলিমদের কোনো ফাইলে সই করব না, এবং তারপরে গর্গ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট, এই সব বিষয়গুলো নিয়ে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে বিজেপি আসার পরেই সঙ্গে সঙ্গে দমনপীড়ন শুরু হয়ে গেছে। না, বুঝলাম না, গর্গ চট্টোপাধ্যায়ের অ্যারেস্টের সঙ্গে বিজেপি করা বা মুসলমান হওয়া বা না হওয়ার কি সম্পর্ক? গর্গ চট্টোপাধ্যায় তো মুসলিম নন, তাহলে দমন পীড়নের কথা উঠছে কোথা থেকে? তিনি যেসব স্টেটমেন্ট দিয়েছেন, আগুন ঝরানো স্টেটমেন্ট, বৈপ্লবিক স্টেটমেন্ট, কিন্তু প্রায় স্বাধীনতা আন্দোলনের সময়ের লোকজনদের কথা মনে করিয়ে দেওয়ার মতন। বিপ্লব চলছিল কিন্তু ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। এর সঙ্গে তো মুসলমান বা মুসলমান নয় এরকম ব্যাপার না। হ্যাঁ, যেটা আমরা দেখেছি যে মুসলমানরা আমাদের ভোট দেননি, এটা স্বাভাবিক কারণেই তাদের মনে হয়নি তারা দেননি। আমরা পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে তারপরেও বলবো যে একবার আয়নার সামনে নিজেরা দাঁড়ান। বিজেপিকে ভোট দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন যে সাচার কমিশনের রিপোর্টে সব থেকে পিছিয়ে ছিল পশ্চিমবঙ্গের মুসলমানরা, তারা আজকে কি অবস্থায় আছে? আজকে কি আপনারা 15 বছরের তথাকথিত মুসলমান প্রেমী একটা সরকার তো চললো, যারা কিনা আপনাদের সম্প্রদায়কে বলেছে দুধেল গাই, যারা কিনা আপনাদের সম্প্রদায়কে আখ্যায়িত করেছে যে 1 মিনিটের মধ্যে আপনাদের একজোট বাঁধলে নাকি আমরা এখানে, আমরা মানে হিন্দুরা, তারা এখানে টিকতে পারবো না। তো এর উল্টো দিকে আমরা আমাদের মতন করে বুঝিয়েছি। আমরা বলেছি অবশ্যই আমাদের লড়াই আছে। আমাদের লড়াই হচ্ছে একদিকে বোমার বিরুদ্ধে বা বন্দুকের বিরুদ্ধে পেন মানে কলম অথবা কম্পিউটার নিয়ে। আমরা আমাদের যারা সঙ্গে রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, সংখ্যালঘু বলে আপনারা বলেন, কিন্তু পশ্চিমবঙ্গে প্রকৃত সংখ্যালঘু তো বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরাও সংখ্যালঘু বটেন, কিন্তু মুসলিমরা তো দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা নিজেদেরকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে দেখুন যে আপনাদের কি উন্নয়ন হয়েছে এই বছরে। দেবজিতা, আপনি তো একজন আইনজীবী পেশাতে, সেখানে আজকে আমরা দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইনজীবীর পোশাকে সোজা হাইকোর্টে চলে গেলেন, এবং সেখানে তাকে দেখেই সবাই মিলে চোর চোর স্লোগান দিতে শুরু করলো। তিনি বিচারপতির সামনে দাঁড়িয়ে হাতজোড় করে বলেন, মহামান্য বিচারপতি আপনি দয়া করুন, মানুষ কাঁদছে। এবং এটা কারণটা হচ্ছে এই যে আজকে তিল জ্বলাতে যে বুলডোজার চললো, সেটা হলো কারণ। মহামান্য বিচারপতির সামনে গিয়ে ইন পার্সন যে কেউ যে কোনো মামলা করতে পারেন, কিন্তু কেউ যদি LLB পাস করেন তাহলেই তিনি উকিল হয়ে যান না। অ্যাডভোকেটসি করা মানে হচ্ছে আপনি কারুর হয়ে বলছেন, সেইটা যদি বলতে হয় তাহলে আপনাকে অ্যাডভোকেট হতে হবে। শুধু LLB পাস করলে আপনি মেয়ার ল গ্র্যাজুয়েট হন, তারপরে আপনাকে অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী আপনাকে বার কাউন্সিলের অনুমোদন নিতে হবে, অ্যাক্রিডেশন নিতে হবে। বার কাউন্সিল যে এনরোলমেন্ট নাম্বার দেবে সেই নাম্বার নিয়ে আপনি প্র্যাকটিস করার রাইট পাবেন, কিন্তু সেই অধিকার তখন চলে যাবে যদি আপনি কোনো এই ধরনের চেয়ার হোল্ড করেন, যেটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা এই ধরনের কিছু জায়গা আছে, বা কোনো লাভজনক সংস্থায় যদি আপনি থাকেন। সেক্ষেত্রে বার কাউন্সিলকে একটা চিঠি দিয়ে আপনাকে জানাতে হবে যে আমি টেম্পোরারি সাসপেনশন চাইছি। সেই সাসপেনশন হয়ে যাওয়ার চিঠির পরেই আপনি ওই চেয়ারে বসতে পারবেন। কিন্তু কেউ যদি ওই সাসপেনশন না নেন, প্রথমত আপনার বার কাউন্সিলের এনরোলমেন্ট আছে কি না, দ্বিতীয়ত এনরোলমেন্ট আছে, আপনি সাসপেনশন টেম্পোরারি সাসপেনশন চেয়েছিলেন কি না, তৃতীয়ত চেয়ে থাকলে কবে চেয়েছিলেন, চতুর্থত আবার যদি প্র্যাকটিস করতে চান তাহলে ওই টেম্পোরারি সাসপেনশনটাকে তোলার জন্য
একটা অ্যাপ্লিকেশান করতে হয় যে আমি এবারে আর চাইছি না, আমি আবার নতুন করে আইন যে আমার আইনি যে ব্যবস্থা, মানে আমি আইনজীবী হিসেবে আমি আবার কাজ করতে চাই, আমাকে আবার সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক, আরেকটা অ্যাপ্লিকেশান করতে হয়। এইগুলো কবে কে করেছেন সেটা জানার দরকার আছে। যদি কেউ করে না থাকেন, তিনি আর যাই করুন না কেন, তিনি উকিলের রোগ পরে, গাউন পরে, গলায় ব্যান্ড ঝুলিয়ে তিনি ওকলাতিটি করতে পারেন না। এগুলো যদি কেউ করে থাকে তাহলে তার নাম বার কাউন্সিল থেকে স্ট্রাইক আউট হয়ে যাওয়া উচিত, রেজিস্টার থেকে, যদি সেখানে নাম থাকে। আর যদি না থাকে তো আর কিছু করারই নেই, তাহলে সেটা সরাসরি পারজারি আপন দ্য কোর্ট বলেই বিবেচনা হবে। যে নিজেকে উকিল বলে পরিচয় দিয়ে আমি কোর্টের সামনে দাঁড়াচ্ছি, সেটা কিন্তু কোর্টের সঙ্গে এক ধরনের প্রতারণা। একটা শেষ প্রশ্ন করবো দাদা, সেটা হচ্ছে যে পরপর যখনই বিজেপি গভর্নমেন্ট ফর্ম হয়েছে তারপর থেকেই দেখা যাচ্ছে একের পর এক স্টেপ নেওয়া হচ্ছে, যেগুলো সাধারণ মানুষ খুব মানে আনন্দের সঙ্গে সেগুলোকে অ্যাকসেপ্ট করছে। এর মধ্যে সাধারণ মানুষের একটা মানে প্রশ্ন উঠছে যে এত অন্যায়ের পরে, এত কাটমানি, এত দুর্নীতির পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না। এবং তার সঙ্গে আরেকটা বিষয় উঠে আসছে যে এই যে এতদিন বিশ্ব বাংলার যে সিম্বলটা ছিল, যেটাকে এই মুহূর্তে ডিসলভ করে দেওয়া হয়েছে, সেই সিম্বলটা মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছিলেন এবং সেটার প্রোপাইটার হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত্রে কি তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হতে পারে? 2017 সাল থেকে এবং 18-র গোড়া থেকে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ এই বিশ্ব বাংলার যে সিম্বল তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। সেই সময় আমি যুব মোর্চার প্রেসিডেন্টের বা সভাপতির দায়িত্বে আমি ছিলাম। আমি নিজে জেলে গিয়েছিলাম, আমাকে 9 দিন লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়েছিল শুধুমাত্র বিশ্ব বাংলার সেই যে গ্লোব, যেটা কিনা আমাদের ওই সায়েন্স সিটির সামনে, যেটা না সায়েন্স সিটির সামনে, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। তখনও যুব ভারতী অবধি হয়নি। আমি ছিলাম, আমার সঙ্গে আরও 4-3 জন আমরা রাত কাটিয়েছিলাম, বাধ্য হয়েছিলাম, এবং আমাদের বহুদিন পরে জামিনে ছাড়া হয়। খুব অত্যাচারও করা হয়েছিল আমার সঙ্গে। আমার বাকি 3 সহকর্মীর প্রত্যেকেরই বুকে গলায় ইনফেকশন এখনো পর্যন্ত বিদ্যমান ওই সময়ের অত্যাচারের জন্য। এছাড়াও আমার আরও 9 জন সহকর্মীকে গ্রেপ্তার করেছিল বিধাননগর থানার পুলিশ, এবং সেগুলোকে সেই সব গ্রেপ্তারি করার পরে তাদেরকে ময়ূখ ভবনে বিচার করা হয়। তাদেরও তার থেকে বেশি, প্রায় তারা 16-17 দিন জেল খেটেছিলেন। আমরা বারবার এই একই কথা বলেছিলাম যে কোনো ব্যক্তিগত সম্পত্তি, সেটা প্রথমত হতে পারে, সেটা বলেছিলেন ওটা নাকি লিপস অ্যান্ড বাউন্ড, অভিষেকের যে কোম্পানি তাদের সম্পত্তি, তারা নাকি টাকা নিয়ে সরকারকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। আমরা বলেছিলাম যে যদি কোনো লোগো তৈরি হয় রাজ্য সরকারের কথা অনুযায়ী, তাহলে সেই লোগোর জন্য একদম সোজাসুজি বলা হোক যে সবাই লোগো এঁকে জমা দিন, একটা বিচার করার জন্য একটা বডি তৈরি হোক, তারা দেখে শুনে একটা লোগো সিলেক্ট করুন, সেই লোগো যাবে, এবং তার জন্য কোনো পয়সা কেন গুনবে লিপস অ্যান্ড বাউন্ডকে। তখন এইসব চিৎকার চেঁচামেচি এবং আন্দোলনের ফলে আচমকা ওরা বললো যে না না না, আমরা তো বিনা পয়সায় ব্যবহার করতে দিয়েছি, এবং এতটাই ঔদ্ধত্য সেই লোগোকে ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পাস করিয়েও আনলেন, যেহেতু সর্বসম্মতিক্রমে এখানকার লোকেরা টেবিল চাপড়িয়ে বিধানসভায় ওটাকে পাস করিয়েছিল। এই জিনিস চলে না। মানুষের টাকা, করের টাকা, সেটা ঘুরপথে আমি আমার নিকটাত্মীয়ের কোম্পানিতে পৌঁছিয়ে দেব। নেহাত আমরা আন্দোলন করেছিলাম সেই সময়, যুব মোর্চা আন্দোলন করেছিল বলে, বা আমরা জেল খেটেছিলাম, কাগজে লেখালেখি শুরু হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো শুরু হয়, কিন্তু এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। আমাদের তো অনেক কিছু আছে, হঠাৎ এটা লোগো করা বা না করাতে কি আসে যায়, বরঞ্চ ওই টাকাটা দিয়ে যদি উনি একটুখানি জনহিতে ব্যবহার করতেন সেই সময়, তাহলে মানুষ হাঁপ ছেড়ে বাঁচত। যাক, আমাদের সরকার এসেছে, পশ্চিমবঙ্গের প্রথম বাঙালির সরকার, জনতার সরকার এসেছে। আমরা এবারে এগুলো যাতে না হয় সেগুলোর দিকে আশা করব নতুন সরকার নজর রাখবে।